এর মধ্যে আজকে আমার যে প্রেস মিট, এই প্রেস মিটে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার আজকের প্রেস মিটের আলোচনা শুরু করতে যাচ্ছি। গোটা বিশ্বসহ ত্রিপুরা রাজ্যের মধ্যেও একটা মহামারী আমরা জানি, কোভিড-19 একটা মহামারী চলছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের দিন পর্যন্ত কোভিডের দ্বিতীয় ধাপ 47,962 জন আক্রান্ত হয়েছেন ত্রিপুরা রাজ্যে। তার মধ্যে সুস্থ হয়েছেন 39,831 জন, মৃত্যু হয়েছে 39,831 জন। সংবাদপত্রের মাধ্যম থেকেই কালেকশন করা। মৃত্যু হয়েছে 2020 এবং 2021, অর্থাৎ দু ধাপে, প্রথম ধাপ এবং বর্তমান ধাপ, দু ধাপে মৃত্যু হয়েছে 470 জনের, দু ধাপে। বিষয় হলো ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগের প্রথম ধাপের করোনার পরিস্থিতির সময়ে উনি ঘোষণা করেছিলেন করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে প্রত্যেকে 10 লক্ষ টাকা করে দেবেন। এই পরিস্থিতিতে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে উনি ঘোষণা করেছিলেন। এই পরিস্থিতিতে মৃত্যু হয়েছে করোনা রোগে আক্রান্ত হয়ে 470 জনের। এখন প্রশ্ন হলো, আমার জানা নেই, তবে বিভিন্ন সংবাদপত্রের মধ্য দিয়ে এবং বিভিন্ন জায়গার আলোচনার মধ্য দিয়ে এইরকম তথ্য উঠে আসছে, কতজনই বা টাকা পেল, কতজন পেল না। এটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে ত্রিপুরা রাজ্য। পাশাপাশি উনি কিছুদিন আগে আরেকটা ঘোষণা করেছেন, আমাদের বনমালীপুর বিধানসভার বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী তথা এই রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বনমালীপুরের 16,000 অক্সিমিটার দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এই যে 16,000 অক্সিমিটার দেবেন উনি, এই অক্সিমিটারগুলো কোন খাতের থেকে উনি, ওনার ব্যক্তিগত যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, নাকি বিধায়ক ফান্ড, নাকি কোন খাত থেকে দেওয়া হবে? এই জায়গায় প্রশ্ন। করোনা রোগীদের জন্য অক্সিমিটারের ব্যবস্থা করার প্রয়োজন, কেন্দ্রীয় গাইডলাইন দেওয়া হয়েছে অক্সিমিটার দেওয়ার জন্য করোনা রোগী আক্রান্তদের। এই হেলত অবস্থায় শুধু বনমালীপুরের জন্য 16,000 ধার্য করা হয়েছে। 3 দিন ধরে ডিস্ট্রিবিউশন চলছে। এখানে প্রশ্ন হলো, এই রাজ্যের মধ্যে 37 লক্ষ মানুষ আছেন, বেশি হবে। এই 37 লক্ষ মানুষকে উপেক্ষিত করে উনি শুধু বনমালীপুরকেই চয়ন করেছেন। এই জায়গায় প্রশ্নে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, আমাদের বিধানসভা থেকেও প্রশ্ন আসছে, আমাদেরকেও দেওয়া হবে না কেন, বা আমারও প্রশ্ন, আমাদেরকে দেওয়া হবে না কেন, বা আমার প্রত্যেকটা মানুষকে যেন দেওয়া হয়। উনি কিন্তু এই কাজটা করছেন না। পাশাপাশি আপনারা অবগত আছেন, কোভিড-19 কারণে গত বছর মার্চ মাসে থেকে যে করোনা চলছিল, সেই সময় থেকে আমাদের যে বিধায়ক ফান্ড, সেই বিধায়ক ফান্ড আমরা নিয়ে নিয়েছে এবং আমরা সদিচ্ছায় আমরা দিয়েছি। আমাদের কোনো আর্জি নেই। আমাদের বিধায়ক এলাকার সমস্ত উন্নয়ন বিধায়ক ফান্ডের টাকা স্তব্ধ হয়ে গিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে আমাদের বিধানসভার প্রত্যেকটা লোক তো মানুষ, শুধু বনমালীপুর বললে তো হবে না, আমারও তো নৈতিক দায়িত্ব আছে। ওনাকে আমি বলতে চাইছি, উনি আগে বলুক আমাদের কোন ফান্ড থেকে, কোন খাত থেকে এই অক্সিমিটারগুলো দিয়েছে। প্রসঙ্গত কেন্দ্রীয় গাইডলাইন অনুসারে যারা হোম আইসোলেশনের যে রোগীগুলো ঘরের মধ্যে থাকবে তাদের জন্য একটা কিট দেওয়ার প্রভিশন আছে এবং কেন্দ্রীয় গাইডলাইন অনুসারে। এই অবস্থাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে আজ গতকালকে পর্যন্ত 8,000 লোক হোম আইসোলেশনের মধ্যে আছে, গতকালকে পর্যন্ত। এই অবস্থায় এই যে 8,000 লোক হোম আইসোলেশনে আছে তাদের জন্য যে কিট দেওয়ার যে নির্দেশিকা, 1500 টাকার মূল্যের যে কিট, সেই কিটের মধ্যে থাকবে অক্সিমিটার, থার্মোমিটার এবং রোগীর প্রয়োজনীয় ওষুধপত্র। আমার জানা নেই এই ব্যবস্থাগুলি উনি করেছেন কিনা। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করব, উনি যেন অতি সত্বর এই ব্যবস্থাগুলো পৌঁছে দেন। করোনা রোগী, হোম আইসোলেশনে থাকা রোগীদের সুস্বাস্থ্যের জন্য এই ব্যবস্থা যেন উনি অতি সত্বর করেন। পাশাপাশি আরেকটা বিষয় হলো, আজকের দিনে করোনা নিয়ে বিভ্রান্তি করার জন্য আমি এখানে আসিনি। অলরেডি মানুষ বিভ্রান্ত হয়ে রয়েছে এবং করোনার আইনও তৈরি করা হয়েছে। তৎসঙ্গে আমি জানতে চাইছি এবং রাজ্যবাসীও অনেকেই অনেকভাবে প্রশ্ন করছেন, জানতে চাইছেন, আমিও জানতে চাইছি, আজকের যে করোনার টিকাকরণ, সেই টিকাকরণ প্রথম ধাপ ছিল 45 থেকে 60, দ্বিতীয় ধাপ 18 থেকে 44 এবং তারই একটা মধ্যবর্তী সময়ে, টিকাকরণের মধ্যবর্তী সময়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, এটা নিউজের মধ্যে এসেছে, ওনার বিবৃতি দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের কোনো সমস্যা হবে না, ত্রিপুরা রাজ্যের টিকা নিয়ে কোনো সমস্যা হবে না। ত্রিপুরা রাজ্যের মধ্যে 13,18,00,000 টিকা এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষ একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। কারণ আমরা এই ত্রিপুরা রাজ্যের ছোট্ট রাজ্য ত্রিপুরা, টিকা দেওয়ার প্রভিশন হয়েছে 18 থেকে 44 এবং 45 থেকে 60। ত্রিপুরার জনসংখ্যা যদি ধরা হয় 37 লক্ষ বা তার উপরে, এর মধ্যে 18-র নিচের যে সংখ্যাটা অনেক হবে, সেই মোটামুটি একটা আন্দাজ করা যায় ত্রিপুরার মধ্যে 30 লক্ষ লোক হবে অ্যাপ্রক্সিমেট। তাহলে আমরা এখনো টিকা পাচ্ছি না কেন? বা পাশাপাশি আজকে সারা রাজ্যের মধ্যে টিকা পাওয়া নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এত বিভ্রান্তি হচ্ছে মানুষ, প্রথম ছিল 28 দিন পর, তারপর আমার জানা নেই, আপনারা হয়তো জানেন। এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, এবং এই রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেছেন ত্রিপুরা রাজ্যের যে করোনার প্রথম সারির যোদ্ধা ডাক্তারদের পাশাপাশি আপনারা সাংবাদিক বন্ধুরা করোনার প্রথম সারির যোদ্ধা। সেই অর্থে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, ত্রিপুরা রাজ্যের সাংবাদিক বন্ধুরা কি এখনো তাদের টিকাকরণ, প্রথম ধাপের টিকা কি পেয়েছেন? আপনারা জানা আছে কি? জানা আছে আপনাদের? আমার একটা প্রশ্ন, প্রথম সারির যোদ্ধা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজকে 13,18,00,000 টিকা আসার পরও প্রথম সারির যোদ্ধারা টিকা পাননি, এখন পর্যন্ত কমপ্লিট হননি। আমাদের গ্রামাঞ্চলে এখনো অনেক জায়গাতে আছে টিকাকরণ শুরু হয়নি। এই জায়গার মধ্যে মানুষ একটা বিভ্রান্তি তৈরি হয়েছে।
পাশাপাশি এই কঠিন করোনার পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা গরিব, শ্রমিক, মেহনতি মানুষ, বিশেষ করে গ্রাম, পাহাড় এবং শহরেরও অনেকটা অংশের মানুষ আছেন যারা নিজেদের জীবন জীবিকা মান উন্নয়নের জন্য আত্মনির্ভরের প্রশ্নে যখন ব্যাংক থেকে ওনারা লোন পাচ্ছেন না, তখন বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স যারা লোন দিচ্ছে অধিক টাকার বিনিময়ে, সুদের বিনিময়ে, চড়া সুদ, সরকারি ব্যাংক থেকে আরও 3 গুণ 4 গুণ সুদের বিনিময়ে যে মাইক্রো ফাইন্যান্সগুলো লোন দিচ্ছেন, বিশেষ করে বন্ধন, আশা, তারপরে আরও কিছু আছেন সংস্থা, আজকে করোনার পরিস্থিতির কারণে খুব সম্ভবত 1-2 জন আত্মহত্যাও করেছে এই লোন পরিশোধ যে কিস্তি না দেওয়ার কারণে। এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের গরিব অংশের মানুষ এমনিতেই আছে না খেয়ে, 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে আছেন, জীবনটা বাঁচিয়ে রাখছে। এই পরিস্থিতিতে তাদের কাজ কর্ম টোটাল স্তব্ধ হয়ে গিয়েছে। তাদের কাছে এই যে কিস্তির টাকা, কোথা থেকে তাদের কিস্তির টাকা দেবে, একটা কঠিন বাস্তবের সম্মুখীন হচ্ছেন ত্রিপুরা রাজ্যের মাইক্রো ফাইন্যান্স থেকে যারা লোন নিয়েছেন, এমনকি আমি ব্যক্তিগতভাবে নিজেও। এই পরিস্থিতিতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে বিনম্রভাবে আপিল করব। আমার বিশ্বাস উনি ত্রিপুরার 37 লক্ষ জনতার মুখ্যমন্ত্রী, উনি জনদরদী মুখ্যমন্ত্রী, ত্রিপুরার সর্বকালের সর্বসেরা মুখ্যমন্ত্রী হিসেবে খ্যাত। আমার বিশ্বাস এই অর্থে উনি যেন অতি দ্রুততার সাথে এই যে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো যে কিস্তিতে টাকা নিচ্ছেন তাদেরকে তাদের কিস্তি নেওয়া বন্ধ করে দেওয়া হোক। পাশাপাশি প্রথম করোনার পিরিয়ডেও মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো করোনার সময় তাদের কিস্তির টাকা দেওয়া হয়নি, কিন্তু সুদ ধরা হয়েছিল। এই জায়গাটা একটু মাথায় রাখা দরকার। তার সঙ্গে আমি আরেকটু বলবো, এই ঋণগুলো যদি মুকুব না করা হয়, সরকারিভাবে যদি তাদের পাশে দাঁড়িয়ে যদি সেই ঋণগুলি সরকার যদি মুকুব করে দেন, টাকাগুলো দিয়ে দেন, তাহলে আমার মনে হয় আজকের যে পরিস্থিতি এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারত হবে এবং আত্মনির্ভর ভারত হবে, এবং আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীরও দাবি আমাদের ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা হবে এবং শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এবং মডেল ত্রিপুরা হবে। যদি এই ঋণগুলো থাকে তাহলে এই রাজ্য আত্মনির্ভর হবে না, মডেল ত্রিপুরা তো হবেই না, শ্রেষ্ঠ ত্রিপুরাও হবে না। তাই আমি ওনাকে বিনম্রভাবে আপিল করব উনি যেন এই বিষয়ে পদক্ষেপ নেন। পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখিত, আরেকটা বিষয়, সাম্প্রতিক এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই কঠিন করোনার পরিস্থিতির সময় আপনারাই বলুন, লকডাউন তৈরি করে দেওয়া হয়েছে। এই লকডাউনের পিরিয়ডে মানুষের কোথায় থাকবে? ঘরের মধ্যে থাকবে। ঘরের মধ্যে কি করবে? সময় কাটানোর জন্য, নিজেকে বিনোদনের দেওয়ার জন্য মানুষ দূরদর্শন, বিভিন্ন খবর, বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রামগুলো আমরা রাজ্যবাসী আমরা দেখছি। সাম্প্রতিক একটা ঘটনা, এর আগের প্রেক্ষাপট আমি একটু দিচ্ছি। ত্রিপুরা রাজ্যের যে কেবল নেটওয়ার্ক, সেই কেবল নেটওয়ার্কটা একটা সময় পরিচালিত হতো, অর্থাৎ 2018 নির্বাচনের আগে এই কেবল নেটওয়ার্কটা পরিচালিত করত গৌতম দাস এবং পবিত্র কর। গৌতম দাস ছিল ডাইরেক্টর, এই নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতো তারা। এই নেটওয়ার্কের 88% কাভার হচ্ছে সৃষ্টি নেটওয়ার্কের মধ্য দিয়ে। এটা আপনারা জানেন, সৃষ্টি নেটওয়ার্কের মধ্য দিয়ে, এবং আপনাদের আজকে যা করছেন এই নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এমত অবস্থায় তৎকালীন সময়
আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ আমরা জানি, তৎকালীন সময়ে হঠাৎ করে একটা বিবৃতি এলো যে সেটটপ বক্স যদি না বসানো হয় তাহলে কোনো কিছু দেখা যাবে না, নেটওয়ার্ক স্তব্ধ হয়ে যাবে। সেই সময়ে একটা সেটটপ বক্স প্রত্যেক কাস্টমারকে দেওয়া হতো এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে। দাম রাখা হতো 1700 থেকে 2200 বা তারও অধিক আরও রাখা হতো। কিন্তু তৎকালীন সময়ে দেখা গিয়েছিল কলকাতার চাঁদনি চক বাজারে এক একটা সেটটপ বক্সের দাম ছিল মাত্র 150 টাকা। শুধু 150 টাকাই নয়, তারা হাজার হাজার না শুধু কোটি কোটি টাকা কামিয়েছেন তৎকালীন সময় পরিচালনা কমিটি এবং মালিকগণ মিলে। শুধু তাই নয়, এই যে ত্রিপুরা রাজ্যটা চলছে ট্যাক্সের উপর, করের উপর, জিএসটির উপর, তৎকালীন সময় এই যে সেটটপ বক্সের জন্য কোনো জিএসটি তারা সরকারকে দেননি, 1 টাকাও জিএসটি দেওয়া হয়নি। না দেওয়ার ফলে এই কোটি কোটি টাকা মালিকদের জিএসটির টাকাও সরকার পায়নি এবং এক একটা সেটটপ বক্স থেকে ওনারা প্রায় 1000-1200 টাকা করে পেয়েছে এবং করও দেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে বারবার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তৎকালীন সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্টের মধ্যে একটা ট্যাক্স পাঠিয়ে দেওয়ার জন্য একটা মামলা দায়ের করা হয়েছিল। তারপর যখন 2018 বিধানসভার পর যখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেনদন পত্রিকার মধ্য দিয়ে বারবার ধারাবাহিকভাবে খবর প্রকাশিত হতে লাগলো যে বিগত দিনের থেকে আজকের দিন পর্যন্ত যে সেটটপ বক্সের যে জিএসটির টাকা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এইবার বর্তমান সরকার তার জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য বারবার পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছিল। কিন্তু দেখা গেল কি বর্তমান সরকারও এই বিষয়ে কোনো সদিচ্ছা বা সদুদ্যোগ নেয়নি। এখন বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় হলো, হঠাৎ করে 20/5/2021 তারিখে রাত্রি 11টার সময় অনৈতিকভাবে এবং অবৈধভাবে কোনো নোটিশ না দিয়ে লকডাউন করোনা কারফিউর মধ্যে সৃষ্টি নেটওয়ার্কের যে মালিক সত্যপ্রিয় ভট্টাচার্য, খুব সম্ভবত ওনার বাড়িতে রাজস্ব দপ্তরদের অফিসার সহ প্রায় শতাধিক পুলিশ ওনার সৃষ্টি নেটওয়ার্কের মালিকের কাছে গিয়েছিল অনৈতিকভাবে এবং অবৈধভাবে। কোনো নোটিশ দেওয়া হয়নি। রাত্র 11টার সময় লকডাউন চলছে, করোনা কারফিউ চলছে, গিয়ে ওনার যে কেবলের যে যন্ত্রপাতিগুলো ছিল এই যন্ত্রাংশগুলো ওনারা তুলে নিয়ে এলেন। তারপর ঘটনা হলো, এই করোনার পরিস্থিতির মধ্যে কোনো নোটিশ ছাড়া কিভাবে আমাদের গণতন্ত্রের যে অধিকার, গণতন্ত্রের মধ্যে তো অধিকার মানুষের যে বিনোদনের যে অধিকার, এবং করোনার মতো খারাপ পরিস্থিতির মধ্যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, এই পরিস্থিতির মধ্যে আমাদের অধিকারকে খর্ব করে 3 দিন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের সৃষ্টির মধ্য দিয়ে যে নেটওয়ার্ক ছিল সেটাকে কলাপস করে দেওয়া হয়েছিল। একটা পরিকল্পিত চক্রান্ত, আমি বলবো একটা পরিকল্পিত চক্রান্ত। একদিকে কেস চলছে হাইকোর্টে, জিএসটি ফাঁকি দেওয়ার জন্য কেস চলছে, আরেকদিকে বিনা নোটিশে বিনা অনুমতিতে কারফিউর মতো পরিস্থিতিতে ওনার বাড়িতে এইভাবে হানা দেওয়া। শুধু হানা দিয়ে ক্ষান্ত হননি, এইবার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বর্তমান যে সৃষ্টি নেটওয়ার্কটি
সৃষ্টি নেটওয়ার্কটি অনিল আম্বানির হাথওয়ে এবং জিটিপিএল কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা এবার বলুন, শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা রাজ্যকে মানুষকে মানুষ হিসাবে ভাবছে না। যদি মানুষ হিসাবে ভাবতো, এই কঠিন পরিস্থিতির সময় এই ধরনের অঘটন করা কোনো নৈতিকতার কাজ নয়। আমি বলবো টোটালি অনৈতিকতার একটা কাজ করেছেন। পাশাপাশি শুধু তাই নয়, এইবার বিষয় হলো, আমরা সম্প্রতি আমি কতদিনও মৃণালিনীর এএনএম এর রাজীবদাকে ফোন করেছিলাম। রাজীবদা আমাকে আক্ষেপের সুরে বলল, ভাই আমি আসতে পারছি না, আমার নেটওয়ার্ক কেটে দেওয়া হয়েছে। রাজীবদার কন্ডিশন যে ছিল, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখনো শেষ হয়নি। রাজীবদার যে মৃণালিনী চ্যানেলটাকে নেটওয়ার্ক থেকে কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শুধু রাজীবদাকে নয়, আকাশ ত্রিপুরাকেও খুব সম্ভবত। এইবার আপনারা বলুন, একদিন দেখবেন আপনাদের নেটওয়ার্কও চলে গিয়েছে। অবিশ্বাসের তো কিছু নেই, বাস্তব যে চিত্র, সেই চিত্র কিন্তু অধিক অভিজ্ঞতা কিন্তু সেইটাই বলছে। হয়তো আগামী দিন আপনারাও কোনো সাংবাদিক সম্মেলন করলে আপনাদের বার্তা, আপনাদের সত্য প্রকাশের মধ্য দিয়ে যে সভ্য সমাজ গড়ে ওঠার যে মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও হয়তো কোনো দিন তার থেকে সরে যেতে হবে। এই পরিস্থিতিতে আমি বলবো, আমি সেই দিনও বলেছিলাম, স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এবং যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন পৃথিবী থাকবে, ততদিন আপনাদের মধ্যে সত্যনিষ্ঠ খবর প্রকাশের মধ্য দিয়ে এই সমাজের যে দুর্নীতি, দুরাচার, বেবিচার, সেইগুলি মত প্রকাশ হবে, এবং তার মধ্য দিয়ে এই ত্রিপুরা সঠিকভাবে চলার একটা দিশা আপনারা দেখাচ্ছেন। এই অবস্থা থেকে কিন্তু একটা প্রশ্ন আমি বলছি। পাশাপাশি আরো বলবো, আমরা সাম্প্রতিক এক দুটো ঘটনা আমরা লক্ষ্য করছি। বিশালগড়ের কালীবাড়ি কোনো একটা মন্দিরের পুরোহিত, এখানে কোনো টিকা প্রদান করা হয়েছিল, খুব সম্ভবত নিউজে আমি দেখতে পেলাম। উনি শুধু বলেছিলেন যে এখানে আবর্জনা পড়ে রয়েছে, হয়তো কার সঙ্গে বলেছিলেন, কিভাবে বলেছিলেন, সেই খবরটা কোনো না কোনো মাধ্যমে সমাজদ্রোহীদের হাতে কানে এসে পৌঁছলো। এইবার সমাজদ্রোহীরা এই পুরোহিতকে পিটিয়ে কেন বলল পুরোহিতকে মেরেছিল। শুধু তাই নয়, পুরোহিতের নাম দীপক আচার্য খুব সম্ভবত। শুধু তাই নয়, আমরা পত্র পত্রিকা, টিভি নিউজ যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, আর জেপি নাড্ডা হোক, আর আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং জনদরদী মুখ্যমন্ত্রী হোক, ওনারা, আমরাই বলি না কেন, আমরা প্রত্যেকেই এই কথা বলে থাকি, এই কঠিন করোনার পরিস্থিতির মধ্যে জাত পাত, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মানুষের পাশে থাকার অঙ্গীকার আমরা করি, এবং আমরা অঙ্গীকারবদ্ধ করাই অন্যদেরকেও। এই পরিস্থিতিতে সাম্প্রতিক এমন কিছু ঘটনা ঘটছে, যার দরুন সমাজের যাদের কাছে পয়সা অর্থ আছে, যারা গরিব মানুষকে সাহায্য করবে, এই সাহায্যের বিনিময়ে হয়তো একটু হলেও স্বস্তিবোধ করবে। এই পরিস্থিতিতেও আজকে আমাদের গরিব মানুষ অনেকটা পিছিয়ে যাবে, কারণ এমন কিছু সাম্প্রতিক ঘটনা হচ্ছে। যদি কোনো সমাজসেবী, যদি কোনো সংস্থা বা যে কোনো নামে হোক, তারা যদি ত্রাণ বিলি করতে যায়, তাদেরকে রাতের অন্ধকারে, এমনকি প্রকাশ্যেও তাদের উপর আক্রমণ সংঘটিত করে। তাহলে আমার রাজ্য, ত্রিপুরা রাজ্য, আমরা জানি ত্রিপুরা রাজ্যের মানুষ গরিব। এই গরিব মানুষের কঠিন পরিস্থিতির মধ্যে
একটা আশা থাকে কোনো না কোনো মাধ্যমে আমাদের কাছে একটু সাহায্য পৌঁছে যাবে। এই সাহায্যটুকু পর্যন্ত আজকে যাদের কাছে আছে তারা এই সাহায্যটুকু পর্যন্ত করতে গিয়ে আজকে পিছুপা হচ্ছে। কারণ সাম্প্রতিক কিছু ঘটনা এমন ঘটে গেছে, গত পরশুদিন কুয়ায়ও হয়েছে, খুব সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিধানসভা অর্থাৎ বিধায়ক বিপ্লব কুমার দেবের এলাকাতেও সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে, হয়তো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। তাহলে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী, আমরা প্রত্যেককেই এই কঠিন করোনার পরিস্থিতির মধ্যে আমরা আন্তরিক হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হই এবং অঙ্গীকারবদ্ধ করাই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্রভাবে আবেদন, এই যে সমাজদ্রোহীরা কারা? পুরোহিতকে পেটাচ্ছে, ত্রাণ দিচ্ছে যারা তাদেরকে পেটাচ্ছে। এবং আমি বলতে চাই এই রাজ্যের মধ্যে ধর্মীয় কিছু সংগঠন আছেন, আজকে আমি বলতে চাই এই ধর্মীয় সংগঠনগুলো কি কারণে, কোথায় তারা? তাদের অস্তিত্ব টিকে থাকে শুধু তাদের কাজের মধ্য দিয়ে। তো কোনো সংগঠনের অস্তিত্ব টিকে থাকে সঠিক কাজের মধ্য দিয়ে। আজকে পুরোহিতকে পেটালো, কিছুদিন আগে ব্রাহ্মণকে পেটালো এক ডিএম, গত কিছুদিন আগে এক পুরোহিতকে পেটালো। আমাদের হিন্দু যুব বাহিনী বলুন, আমার বিশ্ব হিন্দু পরিষদ বলুন, বজরং দল বলুন আর RSS বলুন, তারা কোথায়? ভারতবর্ষ ত্রিপুরার বাইরে যদি কোনো কিছু ইনসিডেন্ট হয়, ত্রিপুরার মধ্যে তারা জেগে উঠে। আর ত্রিপুরার মধ্যে এখন বর্তমানে হচ্ছে, তারা এখন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। সর্বোপরি পরিশেষে আমি এটুকু বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমার বিনম্রভাবে আবেদন, এবং আমরা যেটা লক্ষ্য করেছি, একটা যুগের লক্ষ্য করেছি আমরা এখানে যারা আছি, রাজ্যবাসী আমরা প্রত্যক্ষ করেছি, রাজ্যবাসী আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন কাজের মধ্য দিয়ে, যেটা CPM এর কমিউনিস্টের শাসনের 25 বছরের শেষ সময়ের মধ্যে, যেটা প্রত্যেকটা রোগের যেমন সিমটম আছে, যেমন করোনারও সিমটম আছে, ঠিক তদ্রুপ কিন্তু এই 18 নির্বাচনের আগে একটা সিমটম দেখা গিয়েছিল যে ত্রিপুরা রাজ্যে আর বাম শাসন থাকবে না, দলের পরিবর্তন হবে। আর আজকে আমরা কি দেখছি? মানুষ মুখ খুলছে না। আমরা পরাধীনতার মতো হয়ে আছি, আমরা এখনো পরাধীনের মতো আমরা বসবাস করছি। একটা মানুষ মুখ খোলার সাহস করছে না। আজকে ত্রিপুরার CPM যে কাজের মধ্য দিয়ে তাদের নিষ্পত্তি হয়েছে, নিপাত হয়েছে, আর সেই কাজ ভারতীয় জনতা পার্টি, আমি স্পষ্টতার সাথে এবং সাহসিকতার সাথে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি CPM এর শেষ যেটা দিয়ে হয়েছিল, আর ভারতীয় জনতা পার্টি সেটা দিয়ে শুরু করলো। তাই আজকে আমাদের এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য আমাদের জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত করতে হবে। সাংবাদিক ভাইদের, আপনাদেরকে আমি বলছি, আপনারাও নিজেরও সুরক্ষিত হন, না হলে আগামী দিন এই সৃষ্টির কেবল নেটওয়ার্কের মধ্যে যে একটা পরিকল্পনা চলছে, তার মধ্য দিয়ে আগামী দিন আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এক কঠিন বিপদ এবং বিপন্নের পথে থাকবে। তাই আপনাদেরও আমি বিনম্রভাবে আবেদন করছি, আপনারা সত্য প্রকাশের মধ্য দিয়ে, সাহসিকতার মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা ঘটনা আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। সকলকে নমস্কার, সাংবাদিক বন্ধুদেরকে নমস্কার। একটা প্রশ্ন, আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে বর্তমান কঠিন পরিস্থিতিতে কতটুকু কাজ করতে পারছেন জনগণের স্বার্থে? প্রথম করোনা পরিস্থিতিতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আমার ন্যূনতম 60 থেকে 70 হাজার টাকার ত্রাণ দেওয়া হয়েছিল, মানুষের হাত থেকে সাহায্য নিয়ে সবাই মিলে। দ্বিতীয় ধাপের পরিস্থিতির কথা বললাম, কি করে যাবে মানুষ, কাদেরকে দিয়ে করাবো? অনেকগুলো ঘটনার সাক্ষী আপনারা হয়ে আছেন। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মন মানসিকতা আছে, কিন্তু একটা ভয় তারা করছে, এবং সেই তারার কারণে আজকে যারা গরিব অংশের মানুষ, যারা শ্রমজীবী মেহনতি অংশের মানুষ, যাদের করোনা হয়েছে, যাদের করোনা হয়নি, ওই কিন্তু এখন
অর্থ সংকটের মধ্যে আছে, খাদ্য সংকটের মধ্যে আছে। তারা তো সাহায্য সেই পরিমাণে পাচ্ছে না, কারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলে একদল উচ্ছৃঙ্খল যুবক আক্রমণ করছে। এটা আর বলার অপেক্ষা রাখেন। আপনারাও প্রতিনিয়ত প্রতিদিন হ্যারাসমেন্ট হচ্ছেন। শুধু তাই নয়, 2020-এর খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে সাবরুমে হুমকি সুরে বলেছিলেন সাংবাদিকদের। তারপর থেকে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সাংবাদিক অত্যাচারিত হয়েছে, আহত হয়েছে বিভিন্ন দিক দিয়ে, এবং সেটার দৃষ্টান্ত এই গত মাসের 20 তারিখ আপনারা পেয়েছেন। পুলিশের ভূমিকা কি সমাজ পুলিশের ভূমিকা কি বলতে তো মুশকিল। পুলিশের ভূমিকা দায়িত্ব পালন করছেন, যতটুকু সম্ভব পুলিশের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব পালন করা যাচ্ছে না। আপনারা যেই রকম আপনাদের যে অবস্থা, পুলিশেরও তার থেকে বেশি ভালো অবস্থা নেই। সমাজদ্রোহীদের ধরে নিলে, সমাজদ্রোহীরা যারা সমাজদ্রোহী আছেন তাদেরকে ধরতে পারছেন না, বা কোনো অবস্থাতে যদি ধরে নেই তাহলে তাদেরকে ছাড়তে হচ্ছে। পুলিশের ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই রকমই অবস্থা, পুলিশও ইনিশিয়েটিভ নিতে যাচ্ছেন না। হবে কি, এই একটা ধারণা পুলিশের মতো আছে, আমার যতটুকু সম্ভব ধারণা। কেন ছাড়তে হচ্ছে? কেন ছাড়তে হচ্ছে? ছাড়তে হচ্ছে আমরা যেটা বললাম, আমি সেই দিনও বললাম, সূর্য যেমন পৃথিবীর শক্তির উৎস, আর বর্তমান সমাজের শক্তির উৎস হলো, জীবন জীবিকার শক্তির উৎস হলো রাজনীতি। নেতাদের চাপে পড়ে থাকতে হচ্ছে। তো এটা বলার আর অপেক্ষা রাখে না, ছাড়তে হচ্ছে। ড্রাগস, যেখানে ড্রাগস ছিল না বিগত দিন, আমি বলবো এই কথাটা হলফ করে বলতে পারি, নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিলে হবে না, নেশামুক্ত ত্রিপুরা ঢাকঢোল পেটালে হবে না। কোথায় হলো? আজকে গ্রামাঞ্চলের প্রত্যেকটা জায়গাতে, পত্রিকার মধ্যে দেখতে পাই, বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে দেখতে পাই, ড্রাগস একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে ঢুকে গিয়েছে ড্রাগস। সর্বশেষে এইটুকুই বলবো, এবং আপনারা এখানে আসার সময় আপনারা এর মধ্যে তোকে বললেন একজন আমি বসেছি, অনেক সময় আপনারা বলে থাকেন সদলীয় বিধায়ক। এই প্রশ্নে আপনাদের এবং রাজ্যবাসী অনেক সময় বলে থাকে কমেন্টের মধ্য দিয়ে, তোমাকে এইভাবে করা উচিত নয়। এই প্রশ্নে আমি একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাইছি। আমাদের প্রত্যেকটা পরিবারের একটা ধর্ম বলতে মা বাবা আছেন, জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতা। কোনো পরিবারের ঘরে, মা বাবার ঘরে যদি 3টা বা 4টা সন্তান থাকে, সবার সমান অধিকার, ছেলের সমান অধিকার, মেয়েদেরও সমান অধিকার, আইন হয়েছে অধিকার। এই জায়গায় দাঁড়িয়ে যদি মা বাবা কোনো সন্তানকে একটু বেশি না একটু যদি ঠকায়, তাহলে জন্ম দিয়েছে, বড় করেছে, পড়াশোনা করেছে, মানুষ করেছে, তারপরও একটু যদি তার একটু ঠকছে বুঝতে পারে, তাহলে জন্মদাতা মাতা পিতাকে পর্যন্ত ছাড়ছে না তার সন্তানরা। এই জায়গায় দাঁড়িয়ে আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমার জনগণের আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছে তাদের সুখ দুঃখের কথা বলার জন্য। আমি ওদের হয়ে কথা বলবো না কেন? আমি সদলীয় বুঝি না, বিরোধীও বুঝি না, প্রত্যেকটা সেই দায়িত্ব নেওয়া উচিত। তাহলে দেখবেন আগামী দিন এই অবস্থা থেকে আমরা সকলেই পরিত্রাণ পাবো। আপনারই কথা। হ্যাঁ, আপনার গতমালিপুর বিধানসভা কেন্দ্রে অংশীদার দেওয়া হচ্ছে, অন্যান্য কেন্দ্রে দেওয়ার বিষয়ে আপনার কোনো ডিমান্ড রয়েছে? না, ডিমান্ড আছে, আমি নিজেই তো ডিমান্ড করতেছি আমার বিধানসভাতে দেওয়া হোক। কইলাম উনি তো বনমালীপুরের বিধায়ক হইতে পারে, কিন্তু প্রত্যেকটা জনপ্রতিনিধি ওনার মতো বিধায়ক হয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তার জন্যই কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ওনার দায়িত্ব কিন্তু সমস্ত এলাকা, সমস্ত ত্রিপুরার দায়িত্ব ওনার কাছে। এই জায়গাতে তারপরেও এখানে 16,000 দিয়েছেন, তাইলে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ, প্রত্যেকটা গড় পিছু জানা নেই আমার কত হবে,
প্রত্যেকটা পরিবার পিছু একটা করে দেওয়া উচিত এবং এটা দেওয়া দরকার, যেহেতু উনি ওনার বিধানসভার দায়িত্ব পালন করেছেন, সারা রাজ্যের দায়িত্ব উনি পালন করবেন, আমার বিশ্বাস পালন করবেন। 7 লাখ পরিবার কিন্তু 1,000 টাকা করে ভালো উদ্যোগ নিয়েছেন, তাহলে আমার আর বলার কিছু নেই। ভালো উদ্যোগ নিয়েছেন, ভালো উদ্যোগ নিয়েছেন। একটা বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন মানে প্রচুর ভ্যাকসিন আসছে যেগুলোতে কোটি কোটি টাকা শোনা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন সম্পর্কে আমাদের ভ্যাকসিনেশন সম্পর্কে তো আমি বললাম, ভ্যাকসিন নিয়ে ত্রিপুরার মানুষ একটা বিভ্রান্তির মধ্যে আছে এবং আমি নিজেও আছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার একটি বিবৃতি আলোচনার মধ্যে বলেছেন যে 13,18,00,000 ভ্যাকসিন এসেছে। ত্রিপুরার মানুষ কত লক্ষ হবে? শিশুদের দেওয়া হলো না, ন্যূনতম ধরে নিন 30 লক্ষ হবে। শিশু 18 নিচে যারা আছে সব মিলিয়ে 30 লক্ষ হবে ভ্যাকসিন প্রাপকের সংখ্যা। দুধাপেও যদি হয় 30 লক্ষ হয়, দুটা করে হলে কতটা হবে? লাগবে 60 লক্ষ। কিন্তু এসেছে, উনি বললেন যে 13,18,00,000 ত্রিপুরাতে ভ্যাকসিন এসেছে। কোথায় গেল? কোনো ক্লিয়ারিফিকেশনে কিন্তু উনি দেননি যে ভুল হয়েছে, কোনো ক্লিয়ারিফিকেশন দেননি। তবে আমি আলোচনা করতে গিয়ে আমি বলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, এই কঠিন মহামারীর পরিস্থিতিতে এই ধরনের আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, রাজ্যবাসী সহ আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ক্ষমা করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন। স্যার মাইক্রো ক্লিনিক্সের কথা বলছেন, মোটামুটি কটা মাইক্রো ক্লিনিক্সে অ্যাক্টিভ আছে? মূলত Active- কত সংখ্যা লোকের থেকে উপকৃত হয়েছিলেন বা লোন নিয়েছিলেন মোটামুটি আপনার? এটা অনুমান করাটা তো মুশকিল। আমি একজন বিধায়ক হয়ে এই বিষয়ে অনুমান করা মুশকিল। কটা অ্যাক্টিভ আছে ওটা কি? একটি খুব সম্ভবত এর মধ্যে একটি বন্ধন আছে, তারপরে আশা, আরেকটা কি জানি ছিল, আছে কয়েকটা অ্যাক্টিভ আছে, বেশ কয়েকটা অ্যাক্টিভ আছে। আমাদের সবচেয়ে বড় কথা বন্ধন। সবচেয়ে বড় হলো বন্ধন। কি পরিমাণে ওরা ইন্টারেস্ট নেয়? খুব সম্ভবত 20 to 25, খুব সম্ভবত এমন হবে। খুব সম্ভবত আপনি নিজেও লোন নিয়ে রেখেছেন? হ্যাঁ, আপনি নিজেও? আমার নিজেরও বন্ধন আছে। গত সিজনের যে করোনার সময় যে টাকা দিতে পারিনি, তার যে সুদের টাকা 31,000 হয়েছে, প্রত্যেকদিন আমাকে বলে দেওয়ার জন্য। পারছি না, দিতে পারছি না। এখন কি চাইছেন? না, একটা শুধু আমার জন্য নয়, সবার জন্য? যদি মুকুব না করা হয়, যে স্বপ্নেই থেকে যাবে। স্বপ্ন কোনোদিন দিবা স্বপ্নের মতো হবে। মডেল ত্রিপুরা 3 বছরের মধ্যে উনি বলেছিলেন মডেল ত্রিপুরা হয়েছে কি জানা নেই আমার। যদি মডেল ত্রিপুরা হতো, সারা বিশ্বের মধ্যে করোনা রোগী ছিল, একটা প্রসঙ্গ মনে হলো আজ। গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের করোনা রোগী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রায় সময় প্রেস রিলিজ দিয়ে থাকেন যে ত্রিপুরাতে সব কিছু ভালো আছে, সব কিছু ভালো। ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরার পরিস্থিতি অনেক ভালো, আমিও মানছি ভালো। কিন্তু ভালো থাকার পর গতকালকের যে একটা ঘটনা, করোনা রোগীকে আপনারা শুনেছেন বা দেখেছেন যে মাল গাড়ি দিয়ে নিতে দেখছেন দাদা, আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা কি দেখেছেন যে করোনা রোগীকে মাল গাড়ি দিয়ে নিতে? আমার ত্রিপুরা রাজ্যে হয়েছে। আমার এই ত্রিপুরা রাজ্যে সব কিছু সম্ভব, অসম্ভব সম্ভব, মার আশীর্বাদে সব কিছু সম্ভব হয়। জায়গা আমার খেয়াল নেই, তবে সাংসদ প্রতিমাদি আজকে একটা পেপার মধ্যে দেখেছি, এইভাবে নমস্কার দিয়ে রেখেছেন, বিদায় দিচ্ছেন নমস্কার দিয়ে, মালগাড়িতে যাচ্ছেন আর বিদায় দিচ্ছেন নমস্কার দিয়ে। শেষ বিদায় মালগাড়ির মধ্যে দিয়েছেন, আর কোনো বিদায় আসেনি। একটা বিদায় এসেছে, এটা মালগাড়ির মধ্যে বিদায়টা এসেছে। কি বলবেন? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রতন বাবুর যে বক্তব্য প্রতিনিয়ত করছেন, আমাদের ত্রিপুরা রাজ্য ভালো আছে ভালো আছে। আমি বিভ্রান্তি ছড়ানোর জন্য বলছি না, বাস্তব। আমিও বিভ্রান্তি ছড়াচ্ছি না, ঘটনা সত্য ঘটনা। গতকালকে আপনারাও দেখেছেন, রাজ্যবাসী অনেকেই দেখেছেন। তো আপনি আরেকটা ইস্যু তুলেছেন, ড্রাগ। মানে আপনি বলছেন যে গ্রামটা একদিকে যখন দেখা যাচ্ছে ড্রাগ ধরা হচ্ছে, এটা না ছড়া, মানে ড্রাগটা এত ভেতরে ঢুকলো কিভাবে, এবং এটা কি কাউ সাপোর্ট আছে বলে মনে হয়? কোনটা ড্রাগ ড্রাগসটা শুধু আমি নয়, আমরা প্রত্যেকেরই অ্যাভয়েড করা উচিত, এবং আমরা বিশ্বের বড় অংশের মানুষ আমরা অ্যাভয়েড করছি।
ড্রাগস নিচ্ছে কারা? একদম অল্প বয়সের, আপনারা জানেন 16-17 থেকে শুরু করে 20-22-25-এর মধ্যে কিন্তু খুব সম্ভবত তারাই বেশি নেই, এডিক্টেড হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ড্রাগস এডিক্টেড হচ্ছে, পাবলিককে সচেতন করা হোক সরকারের মাধ্যমে, যদি সরকার প্রশাসনের মধ্য দিয়ে যদি সমস্যার সমাধান না করা যায়, আমাদের পাবলিককে সচেতন করানো হোক, অ্যাওয়ারনেস করানো হোক, কমিটি বানিয়ে দেওয়া হোক, এবং আমি বলবো বিশেষ করে মায়েদের দিয়ে সেই কমিটিটা বানানো হোক। করছে না। পাশাপাশি তাদের জন্য যে সুস্থ হওয়ার জন্য যে হসপিটালের ব্যবস্থা, ত্রিপুরার যে কোথায় আছে, কথা আছে, এই মানদাদা আমলের একটা না দুটো ছিল, আজকের দিনও আছে, এই এক দুটোই আছে, অনেক আগে। যদি আমি ড্রাগস সম্পর্কে মুক্ত করতে, ত্রিপুরাকে নেশামুক্ত করতে চাই, আমার পরিকল্পনা লাগবে। পরিকল্পনা কোথায়? যারা এডিক্টেড হয়েছে তাদেরকে তো আমার শুধরাতে হবে। শুধরানোর জায়গা কোথায়? নাই তো। এই দুটো না একটা ছিল আগে, এই দুটো আর একটার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল, এখনো একটাও বানানো হয়নি, তৈরি হয়নি। বললে তো আর হবে না, তো কাজ করে দেখাতে হবে, বা বুঝতে হবে, বোঝাতে হবে যে আমি এই করছি, পারছে না তো। রাস্তা যেভাবে ছড়াচ্ছে সেটা নিয়ে কি কোনো ধরনের এডুকেশন আছে? কি রাস্তা যেভাবে ছড়াচ্ছে, ইন্টেরিয়ারও ঢুকে গেছে আপনি বলছেন, এটার পেছনে যে চক্রগুলো কাজ করছে, এটা নিয়ে কি কোনো ধরনের এডুকেশন আছে? না, এই ধরনের এলিগেশন তো আমি বলতে পারছি না, এই ধরনের এলিগেশন করাটাও উচিত নয়। তবে গত কিছুদিন আগে আমার দুর্গা চমনি বাজারে আপনারা হয়তো পেয়েছেন, প্রথম দিন 5-6 খানা দোকান, 2 দিন পরে আরেকটা দোকান চুরি হয়েছে। চুরি কি হয়েছে জানেন? দুধ নিছে, সিগারেট নিছে, আর টাকা নিছে গ্যাস বাস করতে। পেট্রোল দিয়ে নিছে, এটি দুধ কি পেট্রোল দিয়ে খাইব? পেট্রোল দিয়ে খাইব। সিগারেট কি পেট্রোল দিয়ে খাইব? খাইতো না। কারা নিছে? টোটালি ড্রাগস এডিক্টেডের সাথে যুক্ত যে একটা টিম আছে, এই ফুলাবানটি নিছে। এবং ঠিক আমি কইছি, প্রশাসন কোনো হেলদোল নিছে না, আমি কইছি তাদেরকে শুধু অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, যারা ড্রাগসের সঙ্গে যুক্ত আছে, এডিক্টেড হয়েছে। ঠিক 2 দিন পরে আরেকটা সেম ঘটনা, কি নিয়েছে? টায়ার নিয়েছে, মোবিল নিয়েছে, পেট্রোল নিয়েছে, ক্যাশ টাকা নিয়েছে। কেন? বাইক চালাতে গেলে টায়ার টিউব লাগবে, বাইক চালাতে গেলে পেট্রোল লাগবে, পেট্রোল নিয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির সমস্যার সমাধান থেকে মুক্তি দিতে গেলে প্রশাসনের একার পক্ষে আমিও বলবো না সম্ভব হবে, তবে প্রশাসন এবং সমাজের মধ্যে একটা কোঅর্ডিনেশন টিম, কমিটি তৈরি করতে হবে, তাহলেই সেই ড্রাগসের বিরুদ্ধে লড়া যাবে, আর না হলে হবে না। প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকে মারা গেছেন। গতকালকে একটি খবর প্রকাশ্যে এসেছে যে কাকরাবনের একজন চাকরিচ্যুত শিক্ষক বলছেন যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য তিনি কিডনি বেঁচে যেতে ইচ্ছুক। এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, এই বিষয় নিয়ে আপনারা যেমন শুনছেন, দেখছেন, আমিও দেখছি, ফেসবুকে দেখছি, আজকে পত্রিকাতেও আইসি, কোন পেপারে প্রথম ফ্রন্ট পেজ যাইছে। বাস্তবটা কঠিন, যার কাছে বাস্তব সত্যটা আসে সেই বুঝে বাস্তবটা কি। আমি আপনি যার কাছে বাস্তব হয় সেই একমাত্র বুঝে যে কত বড় কঠিন বাস্তব, যেটা আমি বরাবর বুঝেছিলাম। আপনারাও এখন বুঝতেছেন বাস্তবটা কত কঠিন। এই সৃষ্টি নেটওয়ার্কের মধ্যে দিয়ে এইটাও বুঝতে পারতেছেন। আপনাদের যদি প্রশ্ন করে এটা আপনারা পদক্ষেপ নেন না কেন, নেওয়া কিন্তু উচিত। কঠিন পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে আমরা কঠিন চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের করা উচিত, এবং আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে রয়েছি। এই জায়গাটা সবাই মিললে উত্তরণের পথ আমাদেরকে বের করতে হবে। উত্তরণের পথটা কি, মানে ফিউচার আপনারা কি বলবেন? উত্তরণের পথ, ফিউচার বলতে সবাই মিলে সচেতন হতে হবে। আপনি বিভিন্ন পলিটিক্যালিও কিছু পলিটিক্যালি আমি বলছি না, সচেতন আগে নিজেদেরকে সচেতন করতে হবে, যেটা আমি সেদিনও বলেছিলাম। আগে নিজেকে সচেতন করতে হবে, অন্যদেরকে সচেতন করাতে হবে, তাহলেই একমাত্র আমাদের আগামীতে এই পরিস্থিতি আসবে না। যদি সরকার আসবে যাবে, সরকার যাবে, এটা মুখ্য বিষয় নয়। আমরা স্বাধীনতার পর থেকে তো আমাদের একই পরিস্থিতি, ওই তো বর্তমানে বেশি একটু খারাপ, আগেও খারাপই ছিল, আগে খারাপ ছিল না তাই নয়, তা নয়, খারাপ ছিল। এইভাবে কতদিন? সরকার তো আর দায়িত্ব নিচ্ছে না। সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে না, আমরা আমাদের দায়িত্ব নিতে হবে আমাদেরকে।
তাহলে আমরা যদি সচেতন হই, তাহলে সরকার আপনি কি সচেতন হবে? আমরা বলতে কাকে? আমরা সকল ত্রিপুরা রাজ্যের জনগণ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ, জনগণ নয় শুধু, প্রত্যেকটা মানুষ। আপনি যে এলিগেশনগুলো তুলেছেন এগুলো করে কি আপনি পার্টিতে ডিসকাস করেন না এগুলো নিয়ে? যাহা তোমার নতুন করে আর কিছু আর নাই। পার্টিতে তো জানেনই আমাদেরকে তো ডাক দেওয়া হয় না, সেই সুযোগও নাই। সুযোগ থাকলে অবশ্যই উড়াইতাম, সেই সুযোগ তো নাই। যখন ছিল তখন উঠিয়েছি, এখন সেই সুযোগ পাচ্ছি না, উঠাতে পারছি না। যার কারণে তো মানুষ ফেসবুকে অনেকেই ইউজ করছে, দেখছেন মনের বহিঃপ্রকাশ বিভিন্ন মানুষ তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন লাইভে এসে বলতে পারুন বিভিন্নভাবে মানুষ গণমাধ্যমকে ব্যবহার করছে। আপনার এরিয়াতে কীরকম থাকছে? এরিয়াতে আপনার করোনা পরিস্থিতি হ্যাঁ আপনারও তো একটা নেটওয়ার্ক আছে যে আপনার এরিয়া তো আপনারা যখন গভর্নমেন্টে কম করার আগে তো আপনি আপনার পার্সোনাল কিসে দিয়ে কিনেছেন, তখন বিজেপির এত অ্যাক্টিভ ছিল না, ছিল। 1.5% লোক ছিল দিল্লিতে। আপনার এরিয়াতে এই ইস্যুগুলো নিয়ে কীরকম রেসপন্স আপনি পাচ্ছেন? রেসপন্স আমাদের এরিয়াতে রেসপন্স আছে, ভিতরে ভালো রেসপন্স আছে, সেটা একবার আমি প্রমাণও হয়েছে। অনেক রেসপন্স আছে, অনেক রেসপন্স আছে।